বন্ধুরা, শীতকালে আমাদের এই তুলসী গাছের কিন্তু অনেক রকম সমস্যা হয়। এই গাছটা কিন্তু সারা বছর খুব ভালো থাকে এবং তরতর করে বাড়ে, কিন্তু শীতকাল আসলেই এই গাছটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে। এই শীতকালে এই গাছটা কিন্তু সমস্যা হওয়ার বেশ কিছুগুলো কারণ আছে। তো আজকে আমি এই সমস্যাগুলো আলোচনা করব। শীতকালে আমরা সাধারণত দেখি যে এই তুলসী গাছের কিন্তু পাতা হলুদ হয়ে যায়। হলুদ হয়ে এই তুলসীর পাতা কিন্তু একসময় ব্রাউন হয় এবং ঝরে যায়। আবার অনেক সময় কি দেখা যায় যে এই তুলসীর গাছের যে ডাল, সেই ডালগুলো কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়ে এবং অনেক সময় এই ডালটা কিন্তু মরে যায় এবং ডাইব্যাকের মতো সমস্যা দেখা দেয়। আবার এই সময় এইসব গাছে কিন্তু ফুল আসে। ফুল আসলে কি হয়, ফুল যখন পেকে যায়, এই ফুলগুলো পাকার ফলে গাছটি কিন্তু হারভেস্টিংয়ে চলে যায়, গাছটি মারা যায়। আবার এই সময় দেখা যায় যে বিভিন্ন রকম কিন্তু পোকামাকড় এবং ছত্রাকের কিন্তু আক্রমণ ঘটে এই তুলসী গাছে। বিশেষ করে পাউডারি যে মিলডিউ আছে, সেই পাউডারি মিলডিউ কিন্তু এই গাছে আক্রমণ করে এই শীতকালে। তো আজকে মেনলি এই পাউডারি মিলডিউ কী করে আমরা এই তুলসী গাছ থেকে রক্ষা করব, সেটাই আজকে আলোচনা করব। তাছাড়া আমরা এই দেখি যে এই সময় যেহেতু টেম্পারেচারটা কমে যায়, এই গাছের কিন্তু রুটে অনেক সময় জল জমে থাকার জন্য গাছে কিন্তু পচন ধরে। এর কারণে আবার অনেক সময় আমরা দেখি এই তুলসী গাছের রুট কিন্তু পচতে শুরু করে, গাছটি মারা যায়। আর যেহেতু ঠান্ডাকাল, অন্যান্য গাছের মতো এই গাছেও কিন্তু ডরমেন্সিতে চলে যায় এবং গাছটির কিন্তু গ্রোথ সম্পূর্ণভাবে একদম স্টপ হয়ে যায়। এই সময় কিন্তু তুলসী গাছের গ্রোথ আমরা দেখতে পাই না। তো এই সময় আমরা কেন এই সমস্যাগুলো দেখতে পাই, তার কারণগুলো একটা আমরা জেনে নিই। এই সময় কিন্তু টেম্পারেচার খুব লো হয়ে যায়, আর 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি নিচে চলে যায়, তখনই কিন্তু এই তুলসী গাছের প্রবলেম শুরু হয়। আবার অন্যদিকে আমরা দেখি যে এই সময় যেহেতু আলো কমে যায়, তো আলো কমে যাওয়ার জন্য কিন্তু টেম্পারেচার কমে যায় এবং এই গাছ কিন্তু যথেষ্ট সূর্যের আলো পায় না। এবং এই সময় কিন্তু গাছের যে মেটাবলিজম, যে কারণে এই গাছটি কিন্তু খাদ্য তৈরি করতে পারে, সেই মেটাবলিজম এই সময় কিন্তু স্টপ হয়ে যায়। আর এছাড়া আমরা দেখতে পাই যে অবস্থান, অর্থাৎ এই গাছটা যেখানে থাকে সেখানে হয়তো এতদিন হালকা রোদ পেত, কিন্তু এই সূর্যের অবস্থান চেঞ্জ হওয়ার জন্য এই গাছগুলো প্রপারলি কিন্তু সানলাইট পায় না। সেই কারণেও কিন্তু এই গাছে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসে। আবার আমরা আরেকটা ভুল করে থাকি, এই গাছে কিন্তু ঠিকঠাক জল দিই না। অর্থাৎ আমরা এতদিন যেভাবে জল দিতাম সেইভাবে কিন্তু এই গাছে জল দিই, যে কারণে এই গাছ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর রুট কিন্তু পচতে ধরে, এর গোড়ায় জল জমে। তো শীতকালে ভীষণভাবে এই গাছের জল দেওয়াটার উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। এছাড়া যেটা হয়ে থাকে, এই সময় কিন্তু পাউডারি মিলডিউ বলে এক ছত্রাক এই তুলসী গাছে কিন্তু আক্রমণ করে, যে কারণে এই তুলসী গাছ কিন্তু রুগ্ন অবস্থায় চলে যায়, এমনকি তুলসী গাছ মারাও যায়। এই সময় আমরা একটু গাছটিকে বাঁচাবার জন্য না জানাই অনেক সময় বেশি জল দিয়ে ফেলি, এতে কিন্তু গাছের আরও ক্ষতি হয়ে ওঠে। আরেকটা কারণ, এই সময় কিন্তু শুষ্ক বাতাস প্রবাহিত হয়, আর শুষ্ক বাতাস প্রবাহের ফলে এই তুলসী গাছে কিন্তু ডালপালা সব কিছু শুকিয়ে দেয় খুব তাড়াতাড়ি, যে কারণে গাছটার কিন্তু অনেক ক্ষতি হয়, যে কারণে গাছটা কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। এই সময় কিন্তু তুলসী গাছে ফুল আসে, যে ফুল আমরা যদি ঠিক টাইমে না কেটে ফেলি, তাহলে কিন্তু এই গাছটার মধ্যে হারভেস্টিং টাইম চলে আসে এবং গাছটি মারা যায়। তো চলুন এবার আমরা সমাধানটা জেনে নিই যে এই তুলসী গাছ আমরা শীতকালে কিভাবে ভালো রাখবো। প্রথম যেটা কাজ করতে হবে, যে এই তুলসী গাছে যদি ফুল আসে, সেই ফুলটাকে কিন্তু একদম ঠিক টাইমে কেটে ফেলতে হবে। একটা ফুলও যেন বড় না হয়, কারণ এই ফুলগুলো বড় হয়ে গেলে, পেকে গেলে এই গাছটার মধ্যে কিন্তু মাদারলি ফিলিংস চলে আসে, অর্থাৎ হারভেস্টিংয়ের টাইম হলে গাছটা কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য নিজে কিন্তু মৃত্যুবরণ করে। এরপর যেটা কেয়ার করতে হবে, এই গাছের কিন্তু গোড়া একদম পরিষ্কার রাখতে হবে, কারণ এই গাছের এই সময় পাতা কিন্তু ঝরে যায়, যে পাতাগুলো এই গাছের গোড়ায় জমা হয় এবং এই গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে, যে কারণে এই গাছের গোড়া কিন্তু আমাদের সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর যেটা করতে হবে, এই গাছের মাটি কিন্তু সপ্তাহে 1-2 বার করে খুঁড়ে দিতে হবে, যাতে এর শিকড়ে বায়ু চলাচল করতে পারে এবং এর ভিতরে যদি মাটি ভিজা অবস্থায় থাকে, সেই মাটি যেন দ্রুত শুকাতে পারে, তা না হলে কিন্তু এই পচন ধরতে পারে। এবার আরেকটা কাজ করতে হবে আমাদের, এই তুলসী গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে একদম ডিরেক্ট সানলাইট পায় এবং সারাদিন সানলাইট পায়, এবং প্রচণ্ড ঠান্ডার হাওয়া থেকে এই গাছকে যেন আমরা দূরে রাখতে পারি। প্রয়োজন হলে এই গাছটিকে কিন্তু আমরা শেডের নিচে রাখতে পারি, যেখানে কিন্তু ডিরেক্ট কুয়াশা থেকে এই গাছ রক্ষা পায়।
এবার যেটা আমাদের করতে হবে, এই গাছে জল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। একদম প্রপারলি ড্রাই না হলে এই গাছে একদম জল দেবেন না। যে কারণে আমাদের কি করতে হবে, গাছের গোড়ার মাটি একটু খুঁড়ে দেখে নিতে হবে। যদি 2-3 ইঞ্চি পর্যন্ত দেখি মাটি ড্রাই হয়েছে, তবেই কিন্তু এই গাছে জল দেব। তা না হলে কিন্তু এই গাছে অতিরিক্ত জল হয়ে গেলে এই গাছে রুট পচতে শুরু করে। এবার যেটা করতে হবে, আবার জল দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এই গাছে কিন্তু আমাদের জল দিতে হবে একদম সকালে বা দুপুরের দিকে, যাতে এর পাতায় যদি কোনো কারণে জল লাগেও সেই জল যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার যেটা আমাদের করতে হবে, এই গাছে এই সময় পাউডারি মিলডিউ দ্বারা আক্রান্ত হয়। এই পাউডারি মিলডিউ কিন্তু প্রচণ্ড শুষ্ক এবং ময়েস্ট কন্ডিশনে কিন্তু এরা দ্রুত বংশবৃদ্ধি করে। যেমন এই সময় এই গাছ কিন্তু প্রচণ্ড ড্রাই কন্ডিশনে যায়, আর এর পাউডারি মিলডিউ কিন্তু বাড়িতে ভেসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং রাতে যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ে, শিশির পড়ে, সেই শিশিরে কিন্তু এর পাতা যখন ভিজবে তখন কিন্তু সেই ড্রাই পাউডারি মিলডিউটা অ্যাক্টিভ হয়ে যেই জায়গায় পড়বে সেই জায়গায় একদম নতুন করে বংশবৃদ্ধি শুরু করবে। তাই আপনাদের কি করতে হবে, যেই জায়গায় পাউডারি মিলডিউ দ্বারা আক্রান্ত হয়েছে সেই ডালটা কিন্তু ভালো করে কেটে দিতে হবে, পাতাটাকে রিমুভ করে দিতে হবে এবং সেই পাতাটা এমন একটা জায়গায় ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে যাতে সেখান থেকে নতুন পাউডারি মিল অন্য কোনো গাছে না পৌঁছাতে পারে। আর একটা কথা এই সময় বলে রাখি যে পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউ এই দুটো কিন্তু আলাদা। যখন এই গাছের ওপরের পাতায় যখন আপনারা সাদা সাদা এই পাউডারের মতো অংশ দেখবেন, তখন ভাববেন যে এটা পাউডারি মিলডিউ, আর যেটা তুলসী গাছের কিন্তু মেন সমস্যা। কিন্তু পাতার যদি নিচের দিকে যদি কোনো সাদা স্পট বা ব্রাউন স্পট দেখতে পান, তাহলে সেই ক্ষেত্রে সেটা ধরে নেবেন যে সেটা ডাউনি মিলডিউ। সেই ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্টগুলো যদিও একই, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দুটো কিন্তু আলাদা আলাদা রোগ দ্বারা বা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে। এবার এই গাছটাকে এই সময় ভালো রাখতে গেলে আমাদের যেটা করতে হবে, এই গাছটাকে কিন্তু টাইম টু টাইম আমাদের ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দিয়ে কিন্তু স্প্রে করতে হবে, কারণ এই সময়ই গাছের নানা রকম সমস্যা হয়, অন্য সময় কিন্তু এই গাছের কোনো সমস্যা হয় না। আর সবার শেষে যে কথাটা বলবো যে এই গাছ কিন্তু এই সময় ডরমেন্সিতে যায় এবং এই সময় বিভিন্ন কঠিন পরিস্থিতির সঙ্গে গাছটি মোকাবিলা করে, যে কারণে এই গাছের কিন্তু গ্রোথ একদম থেমে যায়। তাই এই সময় খাবার দেওয়ার গাছে কোনো প্রয়োজন নেই। এই সময় যদি আপনারা গাছে খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু তার উল্টো প্রভাব এই গাছে আপনারা লক্ষ্য করবেন। তাই এই সময় খাবার একদম স্টপ রাখুন। যেই ফেব্রুয়ারি মাস শুরু হবে বা শেষের দিকে, তখন কিন্তু এই গাছে আবার নতুন করে খাবার দেওয়া স্টার্ট করতে হবে। তো চলুন, আজকে এই গাছটিতে যেহেতু আমার পাউডারি মিলডিউ দ্বারা আক্রান্ত হয়েছে, তো আমি এর ট্রিটমেন্ট করব। আমার কাছে কিছু নিম অয়েল আছে, সেই নিম অয়েল দিয়ে আমি এই গাছটিকে ভালো করে স্প্রে করব। এবং আমার যেহেতু গাছটি পাউডারি মিলডিউ দ্বারা আক্রান্ত হয়েছে, তাই আমাকে কি করতে হবে, সপ্তাহে 2 বার আমি এই নিম তেল দিয়ে এটাকে স্প্রে করব। তো নিম তেল দিয়ে স্প্রে করার পদ্ধতিটা আপনারা সবাই জানেন। আমি এখানে 1/2 লিটার জল নিচ্ছি। এই 1/2 লিটারের জলের সঙ্গে আমি মোটামুটি এই 15 থেকে 20 ml এই নিম অয়েলটা নিয়ে ভালো করে মিশিয়ে এই গাছে কিন্তু স্প্রে করছি। এবার আপনাদের আরেকটা কথা বলে রাখি, যাদের কাছে নিম অয়েল নেই তারা বিভিন্ন ঘরোয়া পদ্ধতি এখানে ব্যবহার করতে পারেন। আর আরেকটা যেটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে আজকে বলবো, তা হচ্ছে আপনারা 1 মুঠো নিম পাতা নেবেন, সেই নিম পাতা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। আপনারা 3-4 দিন এভাবে ভিজিয়ে রাখবেন। তারপরে সেই নিম পাতাটাকে কি করবেন, ছেঁকে নিয়ে সেই নিম জলটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু আপনারা 100% উপকার পাবেন। এই নিম পাতা কিন্তু আপনারা রেগুলার বেসিসে ভিজিয়ে এই গাছে কন্টিনিউ স্প্রে করতে পারেন, যা সম্পূর্ণ জৈব, গাছের কোনো ক্ষতি হবে না, বরং আপনার বিনা পরিশ্রমে আপনি ভালো উপকার পেয়ে যাবেন এবং বিনা খরচে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। ভালো থাকবেন।